যে বাংলাদেশে কি শেখ হাসিনা ফিরে আসবে, একজন প্রশ্ন করেছে, আপনার কাছে জানতে চেয়েছে। এবং তিনি আরও প্রশ্ন করেছেন, তার নাম আব্দুল হালিম, যে তিনি নাকি ভয়ঙ্করভাবে ফিরে আসবেন। যদি সংক্ষেপে জবাব দিতেন আপনার ওপিনিয়ন। ভয়ঙ্করভাবে যে ফিরে আসবে, মানে যদি ফিরে আসে সেটা যে ভয়ঙ্কর সেটা তো আমরা জানি। ওনার ফিরে আসা সবসময় ভয়ঙ্কর ছিল, কখনোই ভালো কিছু ছিল না। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজ করা 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের আরও 31টি ব্যাংক হিসাব অবরোধের নির্দেশ দিয়েছেন আদালত। শেখ হাসিনা যেমন উন্নয়নের নামে জনগণকে ধোঁকা দিতেন, তেমন করে হাসিনার বন্ধু মোদিও ভারতের জনগণকে মিথ্যে দিয়ে বোকা বানায়। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। চুরি ধরা পড়ে। হাসিনার চুরি ধরা পড়েছে বাংলাদেশের জনগণের হাতে, আর মোদির চুরি ধরা পড়েছে ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের যন্ত্রে। এতদিন ভারত বাংলাদেশ থেকে অনেক নিয়েছে, এবার সেই ঋণ পরিশোধ করার পালা। বিগত যে কোনো সময়ের চেয়ে ভারত বর্তমানে বাংলাদেশকে বেশি ভয় পাচ্ছে না। আমাদের বানানো কোনো কথা নয়, তাদের মিডিয়াগুলোর আলোচনাতেই বোঝা যাচ্ছে তারা নতুন বাংলাদেশকে নিয়ে কতটা আতঙ্কে আছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলের নানান ধরনের মানুষের মনের নানান ধরনের প্রশ্ন, কেন তিনি হঠাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন? তিনি কি বিশেষ কোনো ইঙ্গিত দিয়েছেন, বিশেষ কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, অথবা প্রধান উপদেষ্টা বিশেষ কোনো ইঙ্গিত সেনাপ্রধানকে দিয়েছেন কিনা? এমন অসংখ্য মানুষের মুখে মুখে ঘুরছে, এবং ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও অনেকে প্রশ্ন করার চেষ্টা করেছেন, ফোন দিয়েছেন যে ভিতরে মেসেজটি আসলে কি। দেশের বর্তমান যে সামগ্রিক পরিস্থিতি, তাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে এমন অনেক প্রশ্ন মানুষের মুখে মুখে উঠতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের জনগণকে দিনের পর দিন ধোঁকা দিয়ে অবশেষে হাতে নাতে ধরা খেল নরেন্দ্র মোদী। মোদীর চুরি ধরে ফেলল যুক্তরাষ্ট্র, কঠিনভাবে ফেসে গেলেন মোদী। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় নিয়ে মুখ খুললেন সাংবাদিক ইলিয়াস হোসেন। হাসিনাকে নিয়ে একই তথ্য দিলেন ইলিয়াস। অপরদিকে চীনের সাথে হাত মিলিয়ে 7 সিস্টার্স দখল করতে ডক্টর ইউনূসের নতুন অ্যাকশন ও সেনাপ্রধানের সাথে ডক্টর ইউনূসের বৈঠকের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। শেখ হাসিনা যেমন উন্নয়নের নামে জনগণকে ধোঁকা দিতেন, তেমন করে হাসিনার বন্ধু মোদিও ভারতের জনগণকে মিথ্যে দিয়ে বোকা বানায়। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। চুরি ধরা পড়ে। হাসিনার চুরি ধরা পড়েছে বাংলাদেশের জনগণের হাতে, আর মোদির চুরি ধরা পড়েছে ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের যন্ত্রে। ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করার তাগিদে ট্রাম্পের জিগিরি দোস্ত ইলন মাস্কের কোম্পানির কাছ থেকে মোদি নিয়েছে এআই চ্যাটবট গ্রোক 3। এরপর থেকে ফ্রুটিকে খাওয়ার অবস্থা। ইলন মাস্কের এআই চ্যাটবট গ্রোক 3 যেন সব খুলে দিচ্ছে, করছে একের পর এক গোপন তথ্য ফাঁস। আর তা নিয়ে মহা অস্বস্তিতে মোদী সরকার। হয়েছে বিজেপি আরএসএস এর রাতের ঘুম উধাও। বিজেপি বলছে মোদী ভারতের প্রধান নেতা, আর ইলন মাস্কের গ্রোক 3 এর তথ্য বলছে মোদী ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক নেতা। বিজেপি প্রচারণা করছে মোদী উচ্চশিক্ষিত, আর গ্রোক 3 এর জবাবে বলছে মোদীর শিক্ষা এক রহস্যে ঘেরা। যেমন গ্রোক 3-কে প্রশ্ন করা হয়েছিল 2024 সালের নির্বাচনের আগে অনুপ্রবেশকারী নিয়ে নরেন্দ্র মোদীর মন্তব্যের উদ্দেশ্য নিয়ে। গ্রোক 3 এর উত্তর, হিন্দু জাতীয়তাবাদ জাগাতে। এতদিন ধরে যেসব বিষয় ভারতের রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে, সেসব প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ জবাব কেউ পায়নি, বরং জানার আগ্রহ প্রকাশের জন্য আদালত শাস্তির বিধান দিয়েছেন। গ্রোক 3 নির্দ্বিধায় সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে। মোদী ও রাহুল গান্ধীর শিক্ষাগত যোগ্যতা কি, এ নিয়ে প্রশ্নের উত্তরে গ্রোক 3 জানিয়েছে মোদীর ডিগ্রি নিয়ে অনেক বছর ধরে বিতর্ক চলছে। দিল্লি বিশ্ববিদ্যালয় 2021 সালে জানিয়েছিল উনি বিএ পাস, ডিগ্রি আসল, কিন্তু রেকর্ডে গরমিল দেখা যায়। অন্য এক এক্স ব্যবহারকারীর প্রশ্নের উত্তরে গ্রোক 3 জানায় তথ্য ও গবেষণা দেখাচ্ছে মোদী ডিগ্রি দেখাতে ভয় পান। এ বিষয়ে ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি গ্রোক 3 এর এক মন্তব্য প্রসঙ্গে এক্সে লিখেছেন, এত সত্যি বলতে নেই, এই সুযোগ হাতছাড়া করছেন না ভারতের বিরোধী দলের নেতারাও। কংগ্রেসের আইটি সেলের নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে তিনি লিখেছেন, পিএমওতে জরুরি মিটিং তলব করা হয়েছে, তাতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিষয় গ্রোক 3 কিভাবে নিষিদ্ধ করা যায়।
বিজেপি নেতাদের অভিযোগ এটা আসলে ফেক নিউজ ছড়াচ্ছে, কিন্তু গ্রুপ 3 বলছে সব তথ্যই গবেষণার উপর ভিত্তি করে। কিন্তু যে তথ্যগুলো সামনে এসেছে সেগুলো চমকে দেওয়ার মতো। মোদির 10 কোটি এক্স বা টুইটার ফলোয়ারের 60% নাকি ফেক। এখন ভারতের রাজনৈতিক ভবিষ্যতের জন্য গ্রুপ 3 কিন্তু একটা বড় ঘটনা, কারণ গদি মিডিয়া তার নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এতদিন যে অপপ্রচার চালাতো তা এখন এক মুহূর্তেই যাচাই করে নেওয়া সম্ভব হবে সাধারণ মানুষের পক্ষে, যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। বিজেপি কি আসলে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, নাকি ভবিষ্যতে ইলন মাস্কই মোদি বা বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবেন? সময় তা বলে দেবে। যে বাংলাদেশে কি শেখ হাসিনা ফিরে আসবে, একজন প্রশ্ন করেছে, আপনার কাছে জানতে চেয়েছে। এবং তিনি আরও প্রশ্ন করেছেন, তার নাম আব্দুল হালিম, যে তিনি নাকি ভয়ঙ্করভাবে ফিরে আসবেন। যদি সংক্ষেপে জবাব দিতেন, আপনার ওপিনিয়ন। ভয়ঙ্করভাবে যে ফিরে আসবে, মানে যদি ফিরে আসে সেটা যে ভয়ঙ্কর সেটা তো আমরা জানি। ওনার ফিরে আসা সবসময় ভয়ঙ্কর ছিল, কখনোই ভালো কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ফিরে আসবে কিনা। এখন আমি যেটা মনে করি যে আপনি দেখেন, বাংলাদেশের মানুষ কেউই চায় না সে ফিরে আসুক। এবং যারা কিনা এখনো ফেসবুকে বসে তারপরে বিভিন্ন সময় বলেন যে রাস্তায় নামতে, তারা এখানে ওইখানে, তাদের ভেতরে যেমন আপনি সম্প্রতি আমি যদি জাহাঙ্গীরের কথা বলি, মেয়র জাহাঙ্গীর, এখানে ওইটা হবে, এখানে ওইটা হবে। মেয়র জাহাঙ্গীর নিচে কিন্তু দেশে নাই, কিন্তু কথা যেভাবে বলছে কর্মীদের বোঝানোর জন্য যে তিনি দেশেই আছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে লাঠিসোঁটা নিয়ে তারপরে বের হইতে হবে, অস্ত্র নিয়ে বের হইতে হবে, এগুলো বলার জন্য বলছেন। তো একটা মানে গ্যাপ আছে, সেটা হচ্ছে যে ধরেন যদি নাকি দেশ যেভাবে চলছে এখন এই মুহূর্তে যেই অবস্থাটা আছে, এটা যদি নাকি খারাপ হয়, মানুষ তো সবসময় অল্টারনেটিভ কোনো একটা তো কিছুতে যাবে। এমন আমি বিশ্বাস করি, আমি কোনো দলের পক্ষ হয়ে বলছি না, আমি বিশ্বাস করি তারেক রহমানের সম্প্রতি বক্তব্য এবং তারেক রহমান সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু যোগাযোগ আছে, তিনি একটা অন্যরকম চিন্তা করছেন দেশকে নিয়ে, এবং সেটা যদি করা যায় তাহলে এই দেশের ভবিষ্যৎ অনেক ভালো কিছু একটা হবে। কিন্তু এই দল তো বিশাল বড় একটা দল, যেখানে আমি নিজেই জানি এমন কিছু ইস্যু আছে যে ইস্যুতে তারেক রহমান নিজে চাইলেও দলের ভেতরে সেটা হয় না। আমি খুব অবাক হই যে এই শক্তিটা কোথায়, মানে কোত্থেকে তারা পায়, এরকম হয়। এখন যদি ইনকেস যদি বিএনপি মনে করেন ফেল করে, বিএনপি ফেল করলে তখন মানুষ কি করবে? মানুষ তাহলে তখন অল্টারনেটিভ একটা জিনিস চিন্তা করবে, সেটা আওয়ামী লীগ নামে হোক কিংবা অন্য কোনো নামে হোক, বাট যেটাই হোক, যেভাবেই হোক, আগামী 15-20 বছরের ভেতরে আওয়ামী লীগের ঢোকার কোনো সুযোগ নাই, যদি না আমরা বিভিন্ন জায়গাতে ভারতীয় যে রয়ের যে এজেন্টরা আছে, বিশেষ করে সচিবালয়, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, এই জায়গাগুলোকে যদি আমরা রমুক্ত করতে না পারি, তাহলে অস্বাভাবিক একটা জায়গাতে আপনার হয়তো আওয়ামী লীগের আবার ফের একটা ঢুকতে পারে। যেমন যদি হইতে পারে যে সেনাবাহিনী কু করলো, অথবা সিভিল একটা কি বলে ব্যুরোক্রেসি একটা কু হইতে পারে, সচিবরা একটা কু করলো, আমলারা একটা কু করলো, বিচার বিভাগের যেমন একটা কু হতে গিয়েছিল, সেরকম কিছু হইতে পারে। যদি ওরকম কিছু হয়, সেটাতে একটা হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে ধরেন ভারতের একটা বিশাল বড় একটা মানে কি বলবো যে আমাদের দেশে বলতে বাধা নাই যে আওয়ামী লীগ কিন্তু তারা নিজেদেরকে বাংলাদেশির চাইতে ভারতীয় বলতে পছন্দ করে বেশি। তো তারা তো ভারতকে তখন ওয়েলকাম করবে যে ওকে ঠিক আছে, আসো আমার দেশ দখল করো, কোনো সমস্যা নেই। এই সাপোর্টটা ভারত পাবে। যদি নাকি ওইরকম কোনো পরিস্থিতি আসে, সেক্ষেত্রে অস্বাভাবিকভাবে হইতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে আওয়ামী লীগের ব্যাক করার কোনো সুযোগ নাই। এখন এই অস্বাভাবিক জায়গাগুলো বন্ধ করার জন্য আমি মনে করি বর্তমান সরকার বা পরের বিএনপি জামাত যেই সরকারই আসুক, তাদের খেয়াল করতে হবে। প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে মোহাম্মদ ইউনূসের যেটা নিয়ে আলোচনা হবে, সেটা দুটো বিষয়। সেটা একটা হচ্ছে গিয়ে তিস্তা নিয়ে, এবং আরেকটা হচ্ছে গিয়ে বাংলাদেশে একটি চীনা এয়ারবেস তৈরি করা। এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। দেখুন, দুটোই কিন্তু ভারতের জন্য যথেষ্ট আশঙ্কার। দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এতদিন ভারত বাংলাদেশ থেকে অনেক নিয়েছে, এবার সেই ঋণ পরিশোধ করার পালা। বিগত যে কোনো সময়ের চেয়ে ভারত বর্তমানে বাংলাদেশকে বেশি ভয় পাচ্ছে। না, আমাদের বানানো কোনো কথা নয়, তাদের মিডিয়াগুলোর আলোচনাতেই বোঝা যাচ্ছে তারা নতুন বাংলাদেশকে নিয়ে কতটা আতঙ্কে আছে। আগামী 26 মার্চ 4 দিনের সফরে চীন যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 28 মার্চ বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। ডক্টর ইউনূসকে নিতে বিশেষ বিমান পাঠাবে চীন। এর আগে এমন সম্মান কোন রাষ্ট্রপ্রধান পেয়েছে কিনা সন্দেহ। ডক্টর ইউনূসের চীন সফরে বদলে যাবে ভূরাজনীতির নানা সমীকরণ, হতে পারে অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামরিক নানা চুক্তি। এর ফলে আতঙ্কে আছে ভারত। ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়া, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে মোহাম্মদ ইউনুসের যেটা নিয়ে আলোচনা হবে সেটা দুটো বিষয়, সেটা একটা হচ্ছে গিয়ে তিস্তা নিয়ে এবং আরেকটা হচ্ছে গিয়ে বাংলাদেশে একটি চীনা এয়ারবেস তৈরি করা, এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। দেখুন, দুটোই কিন্তু ভারতের জন্য যথেষ্ট আশঙ্কার। একটা হচ্ছে গিয়ে চীনা এয়ারবেস তৈরি হলে সেটা মানে চীন ভারতের অনেক কাছাকাছি চলে এলো, যে কোনো সময় সামরিক একটা মুভমেন্ট সেখানে চীন তৈরি করতে পারে প্রথম। তো এই তিস্তা নিয়ে আলোচনা হওয়া মানেই তো ভারতকে নিয়ে একটা উস্কানি দেওয়া, এবং তাতে ইন্ধন দিচ্ছেন মোহাম্মদ ইউনুস। এইখানে আমি এই প্রসঙ্গেই আসছিলাম যে এই পাকিস্তান, তাদের যেহেতু মানে সামরিক সক্ষমতার অভাব, তাদের যেহেতু আর্থিক সংকট, তারা নিজেরাই একটা সংকটের মধ্যে দিয়ে তাদের দেশ যায়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এখন প্রধান হাতিয়ার হচ্ছে চীন। মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন তারা হ্যান্ডেলিং করার চেষ্টা করছে চীনকে দিয়ে। তো ভারতকে মোকাবেলা করা তাদের এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তারা তাদের চিরদুই শত্রু ভারতের চীন এবং পাকিস্তানকে বেছে নিয়েছে। তো এই মুহূর্তে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের আমলে দুটি জিনিস চীন এবং আমেরিকা চেয়েছে। একটি হচ্ছে ভারতের সীমান্ত কে ব্যবহার করার জন্য চীনে উদ্গ্রীব ছিল, আর আমেরিকা চেয়েছে সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ, যেটিকে তারা একটি সামরিক ঘাঁটি স্থাপন করবে। বঙ্গবন্ধু কন্যা অকৃতজ্ঞ নন, তিনি বন্ধুপ্রতিম ভারতের পাশে সবসময় ছিলেন। আজকে যে আলোচনাটি হওয়ার কথা রয়েছে চীনে 26শে মার্চ যে সফর ইউনুস করবেন, সেই সফরে যে আলোচনাটি হতে যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশের একদম লাগোয়া, ভারত বাংলাদেশ লাগোয়া একটি সীমান্ত রয়েছে লালমনিরহাট। সেখানে একটি পুরানো এবং পরিত্যক্ত বিমানবন্দর ছিল, যে বিমানবন্দরটি একদম ভারতের বিমান ফ্লাই করলেই ভারতে চলে যায় এবং ভারতের দিয়েই বিমানটাই ল্যান্ড করে, ল্যান্ডিং এর যে পথটি ওয়েল। তো সেই বিমানবন্দরটি চীন আগেও করে নেওয়ার জন্য, বিমান ঘাঁটি করার জন্য প্রস্তাব দিয়েছিল। শেখ হাসিনা সেটি প্রত্যাখ্যান করেছিলেন যে ভারতের ক্ষতি হতে পারে, এমন সামরিক স্থাপনা আমরা করবো না। তো সেটি চীন এখন নতুন করে ইস্যু তৈরি করে সেই বিমানবন্দরটি, লালমনিরহাট বিমানবন্দরটি পুনঃস্থাপনের জন্য চেষ্টা করছেন, এবং সেই আলোচনাটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু অভিন্ন অনেকগুলো নদী রয়েছে, তার একটি অন্যতম নদী হচ্ছে তিস্তা। এই তিস্তাটি একটি অমীমাংসিত ইস্যু রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের জায়গা থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বারবার এই তিস্তা চুক্তি নিয়ে বিরোধিতা করেছেন। এই সুযোগটি এখন চীন আবার কাজে লাগাতে চাচ্ছে। তারা চাচ্ছে তিস্তায় একটি ব্যারেজ নির্মাণ করার, যেখানে মানে বর্ষাকালে যে পানিটা ভারত থেকে যায় সেই পানিটা তাকে ধরে রেখে বাংলাদেশে পরে ব্যবহার করবে। এটি মূলত তাদের প্ল্যান। এই দুটি চুক্তিতেই ভারতকে ক্ষতিগ্রস্ত করা যাবে বড়ভাবে, যে কারণে ডক্টর ইউনূসের এই সফরটি আমার কাছে মনে হচ্ছে। ভারতীয় আধিপত্যের দিন শেষ, এটা বদলে যাওয়া নতুন বাংলাদেশ। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ, সুতরাং আমাদের দেশের জন্য যা ভালো আমরা সেটাই করব। চীনকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণের বহুল কাঙ্ক্ষিত দুটি প্রজেক্ট, তিস্তা মহাপরিকল্পনা এবং বিমানঘাটি নির্মাণ বাস্তবায়ন করা হবে। তিস্তা চুক্তির মূলা ঝুলিয়ে ভারত এতদিন বাংলাদেশের ক্ষতি করে ফায়দা লুটেছে, সে সুযোগ ভারতকে আর দেয়া হবে না। শুধু তাই নয়, ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের খুব কাছে চীনা সহযোগিতায় তৈরি করা হবে বিমানঘাটি। ভারত বেশি বাড়াবাড়ি করলে চিকেন নেক দখল করে গঠন করা হবে মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলা। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলের নানান ধরনের মানুষের মনের নানান ধরনের প্রশ্ন, কেন তিনি হঠাৎ করে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, তিনি কি বিশেষ কোনো ইঙ্গিত দিয়েছেন, বিশেষ কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন, অথবা প্রধান উপদেষ্টা বিশেষ কোনো ইঙ্গিত সেনাপ্রধানকে দিয়েছেন কিনা, এমন অসংখ্য মানুষের মুখে মুখে ঘুরছে। এবং ব্যক্তিগতভাবে আমার নিজের কাছেও অনেকে প্রশ্ন করার চেষ্টা করেছেন, ফোন দিয়েছেন যে ভিতরে মেসেজটি আসলে কি। দেশের বর্তমান যে সামগ্রিক পরিস্থিতি, তাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে এমন অনেক প্রশ্ন মানুষের মুখে মুখে উঠতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। বিশেষ করে যখন 3 দিন আগে দিল্লিতে বসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা চলছে, পাশাপাশি ইসলামী সন্ত্রাসবাদের যে উত্থান, তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, এবং সেটি নিয়ে যখন বাংলাদেশের মধ্যেই নানানভাবে এই বিষয়টি আলোচিত ও সমালোচিত হচ্ছে ও সরকারের বিভিন্ন পর্যায়ে একটা টালমাটাল অবস্থা তুলসী গ্যাবার্ডের মন্তব্য নিয়ে, ঠিক তার পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সেনাপ্রধান কেন দেখা করতে গেলেন, এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। এবং আরো বেশি করে এই প্রশ্ন উঠতেই পারে 10 নভেম্বর 2024 নভেম্বরের 10 তারিখের পরে, গত প্রায় 4.5 মাসের মধ্যে এই প্রথম কোনো বৈঠক। কেন দীর্ঘ বিরতিতে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেন? এবং এটা তো সত্য কথা,
বরং নিয়মিত বৈঠকটি দুজনের মধ্যে হওয়ার কথা ছিল বা মানুষের প্রত্যাশা সেটি। তার কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি সিভিল প্রশাসন হলেও এর পিছনে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু সেনাবাহিনীর বিশাল একটি ভূমিকা থাকার পরেও 5 আগস্ট এক ধরনের দূরত্ব প্রধান উপদেষ্টার সঙ্গে গড়ে উঠেছে বা সরকারের সঙ্গে গড়ে উঠেছে সেনাবাহিনী বা সেনা প্রধানের, এটিও আমরা সবাই জানি। বিশেষ করে নির্বাচন ইস্যুতে দূরত্ব এতটাই ঘনীভূত হয়েছে যে সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সামনের সারির ছাত্র সমন্বয়ক ছিলেন বা এখন যারা জাতীয় নাগরিক পার্টিতে আছেন, তারা ন্যাকেডলি নানান ধরনের মন্তব্য করছেন, যা এর আগে কখনো সেনাবাহিনী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে আমরা দেখিনি। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাবেক ছাত্র সমন্বয়ক নয়, ভুইফোর বিভিন্ন ধরনের সংগঠন যেগুলো সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকায় গড়ে উঠেছে, সেই সব ভুইফোর সংগঠনের অনেক কথিত নেতাদেরও আমরা ন্যাকেডলি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুনছি। সেনাপ্রধান আসলে কি বলেছেন, কি কারণে বৈঠকটি করলেন? অনেকের মনে হতেই পারে যে গত সম্ভবত 3রা মার্চ অথবা 4ঠা মার্চ তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে 3 দিনের সফরে গেলেন। সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেছেন, দ্বিপাক্ষিক বিষয়ে, এবং সেখানে শান্তিরক্ষা মিশনে, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে সদস্যরা কাজ করছেন তাদের কার্যক্রমও তিনি পরিদর্শন করেছেন। তিনি ফিরে এসেছেন 7 মার্চ। তো এই যে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফর করে এলেন, অনেকে বলার চেষ্টা করছেন যে এই সফরের পর কিছু একটা বলতে হয়, ফর্মালিটিস মেনটেন করতে হয়, সেই জায়গা থেকে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু তারপরেও তো 13-14 দিন হয়ে গেল 7 মার্চের পর থেকে, এত দেরিতেও বা কেন? বাস্তবতা হচ্ছে ভিতরে কি ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারি না, কি ধরনের বৈঠক হয়েছে, কি বিষয়ে হয়েছে। তবে বৈঠকটি নিশ্চয়ই সিগনিফিকেন্ট। এবং যে কথাটি বলছিলাম যে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত যে দল, তাদের যে নেতাদের যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ এবং উপদেষ্টাদের পক্ষ থেকে, ইভেন যেদিন বৈঠক হয়েছে সেই দিনও আমরা ধরে নিতে পারি যে সেনা প্রধানের সঙ্গে সরকারের বা প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রিবিল্ডের কোনো সম্ভাবনা নেই বা এখনো সেটি হয়নি। যদি হতো সেই মেসেজটি সবার কাছে চলে যেত এবং এই ভাষায় আক্রমণ করা হতো না সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে। যেমন বুধবারই জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লাতে একটি অনুষ্ঠান যে ভাষায় কথা বললেন সেনাপ্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে, এগুলো অবশ্যই আপত্তিকর। এবং তারা সেনাবাহিনীর একেবারে পাল্টা বা মুখোমুখি অবস্থান দাঁড়িয়েছে। কি কারণে? গত 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন, বিশেষ করে নির্বাচন ইস্যুতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এবং সেনাপ্রধান শুরু থেকেই চাইছেন দেশটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য যথাসময় এবং যত দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠিত হোক, সেই জিনিসটা তিনি সরাসরি খোলামেলা সবার সামনে বলছেন। এবং 25 ফেব্রুয়ারি যে কথাগুলো বললেন, তারপর থেকেই এই যে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য বেরোচ্ছে, এটা আমাদের জন্য অ্যালার্মিং। হাসনাত আব্দুল্লাহ যে ভাষায় কথা বলেছেন, সেই যে শব্দগুলো ইউজ করেছেন, সেই শব্দগুলো এর আগে আরো একাধিক উপদেষ্টা ইউজ করেছেন। এদিকে সব মামলায় খালাস তারেক রহমান। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3 এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বর্তমানে দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সোফিয়া সোবাহান সানভীরকে দায়মুক্তি দিতে 21 কোটি টাকা ঘুষ নেওয়া হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক বাদী হয়ে মামলা করে। বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।